সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ইউনিট, দ্বিতীয় ইউনিটের একটি গুরুত্বপূর্ণ টপিক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে যুক্তিসমূহ। এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে অথবা বিপক্ষে যুক্তি, এটা কিন্তু এই বছরের পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসতে চলেছে। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং তোমরা নিজেরাই নোটস লিখে আসতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা করে নিই। দেখো, এর আগে তোমাদের সংসদ নমুনা প্রশ্ন যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, এর আগে একটা ভিডিওতে দিয়ে দিয়েছিস, তোমরা সেটা অনেকে দেখেছো। এখানে দেখো 4 নম্বরের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে, জাতির আত্মনিয়ন্ত্রণের সপক্ষে যুক্তি দাও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই টপিকের মধ্যে সেটা কিন্তু রয়েছে। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হওনি তারা এখানে দেখতে পাচ্ছ নাম্বার 7679955216, এই নম্বরে SMS করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকছে, সেখান থেকেও জয়েন করতে পারো। প্রথমে আমরা জেনে নেব জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কি। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম জাতি, জনসমাজ কি এবং জাতীয় জনসমাজ কি, তাই তো আজ জানবো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। জাতি কি আমরা নিশ্চয় জেনেছিলাম, সেই জাতির আত্মনিয়ন্ত্রণ কি সেটা একটু দেখে নিই। বলছে দেখো, যখন কোনো আত্মসচেতন জাতীয় জনসমাজ নিজের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্যসমূহ রক্ষা করার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায়, তখন তাকে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলা হয়। কি জিনিসটা? ধরো কোনো জাতি, আত্মসচেতন জাতীয় জনসমাজ, জাতীয় জনসমাজ থেকে তো জাতির উৎপত্তি হয়, তো তারা নিজেদের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, পৃথক যে সত্তাগুলি রয়েছে, সেগুলোকে রক্ষার জন্য, বিকশিত করার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামো, আলাদা একটা রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক ভাগ্যকে তারা কি করবে, কিভাবে চলবে না করবে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার দাবি যখন উত্থাপন করে, সেটাকেই বলবো আমরা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার। অর্থাৎ যেসব জাতি তাদের রাজনৈতিক অধিকার থেকে যারা বঞ্চিত, তারা তাদের জাতীয় ঐতিহ্যকে রক্ষা করার জন্য একটা স্বতন্ত্র, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাষ্ট্রীয় কর্তৃত্ব বা সরকারের প্রত্যক্ষ সাহায্যে সেই জাতি কী হবে, সেই জাতির যে সমস্ত ধর্ম আছে, সেই জাতির যে ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, অর্থনীতি, সব কিছুতে কী হবে, অগ্রগতির, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে। তাই এই জাতির একমাত্র মৌলিক স্লোগান, মৌলিক নীতি কি? ওয়ান নেশন ওয়ান স্টেট, অর্থাৎ এক জাতি এক রাষ্ট্র। ওয়ান নেশন ওয়ান স্টেট, অর্থাৎ একটা জাতি থাকবে, একটা রাষ্ট্র। আচ্ছা বলো তো, আমাদের যেমন জাতি কোনটা? বাংলাদেশের বাঙালি, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে যারা বাঙালি রয়েছি, আমরা কিন্তু একটা জাতি, বাঙালি জাতি, ঠিক আছে। তারপরে ধরো রুশ জাতি, তারপরে আরব, ঠিক আছে, আরব জাতি, এটা কিন্তু একটা জাতি, কিন্তু বিভিন্ন দেশের মধ্যে হয়তো ছড়িয়ে আছে, সৌদি আরব, জর্ডান বলো, ইয়েমেন বলো, সব কিন্তু এরা একটা জাতি গোত্রেরই, কি? আরব জাতি, ঠিক আছে। এরকম আলাদা আলাদা কিন্তু জাতি রয়েছে। তো আমরা এবার জেনে নেব জাতির বা জাতির যে আত্মনিয়ন্ত্রণ, সে আত্মনিয়ন্ত্রণের জন্ম কিভাবে হলো, জন্মের ইতিহাসটা মনে রাখবে। সালটা ছিল 1772,
তখন একটা দেশ, ইউরোপের গুরুত্বপূর্ণ একটা দেশ ছিল তখন পোল্যান্ড। তোমরা ইতিমধ্যে সবাই পড়ে এসছো। এই পোল্যান্ড ভাগ হওয়ার, পোল্যান্ডকে দুই ভাগে ভাগ করে দেওয়ার মধ্য থেকেই মূলত জাতিগত কারণে এই জাতির আত্মনিয়ন্ত্রণের যে অধিকারের তত্ত্ব সেটা প্রচারিত হতে থাকে। এবং 1900 অর্থাৎ 1800 সালের মধ্যভাগ নাগাদ এটা একটা ব্যাপক আকার আর কি ধারণ করে, রূপ নিয়ে নেয়। তখন ইতালির একজন বিখ্যাত দার্শনিক ছিল ম্যাথসিনি, তোমরা এগুলো সব 9-এ পড়ে এসছো। সে ম্যাথসিনি বলেন যে রাজনৈতিক ক্ষেত্রে নিজের ভাগ্য নির্ধারণ করার অধিকার রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজের, জনসমষ্টির স্বাভাবিক অধিকার। তাই কি করতে হবে? বিশ্বজনীনভাবে এ অধিকার স্বীকৃত হলে পৃথিবীতে আর কোনো রাজনৈতিক সমস্যাই থাকবে না। তাই তাদের অবশ্যই রাষ্ট্র করতে দেওয়া উচিত। জন স্টুয়ার্ট মিল তিনি বলছেন জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রীয় সীমারেখার সমান হওয়া উচিত। অর্থাৎ জাতীয় জনসমাজ, একটা জাতির সীমারেখা একটা রাষ্ট্রের সীমারেখার মতো হওয়া উচিত। এ প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে সোভিয়েত অর্থাৎ কমিউনিস্ট রাশিয়া, তারা কিন্তু সেখানকার যারা শাসক ছিলেন তোমার লেনিন, তিনি, এর পরবর্তীতে স্ট্যালিন, তারা কিন্তু এর পক্ষে মতামত ব্যক্ত করেছেন। উড্রো উইলসন, তোমরা নামটা শুনে এসছো, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, তিনি প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল শেষের কালে আর কি, তিনি মার্কিন কংগ্রেসে জানান যে পৃথিবীতে যে সমস্ত জাতি আছে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, তারা তাদের নিজের আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করবে এবং জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তো এখান থেকে তোমাদের হয়তো 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে। আর 4 মার্কের যেহেতু একটা বড় প্রশ্ন আসবে, সেখান থেকে গুরুত্বপূর্ণ আমি বলবো জাতির আত্মনিয়ন্ত্রণের সপক্ষে অথবা বিপক্ষে যুক্তি। এই দুটো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, তো আমরা চলে আসছি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরার জন্য। প্রসঙ্গক্রমে বলে রাখি, জন স্টুয়ার্ট মিল, অধ্যাপক মিলার, বার্টন রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কিন্তু সবাই এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। কি কি আমরা যুক্তি পাচ্ছি দেখো এখানে। প্রথম, গণতন্ত্র সম্মত। প্রথম যুক্তি কি? গণতন্ত্র সম্মত। একটি রাষ্ট্রীয় সীমানার মধ্যে একটি মাত্র জাতি বসবাস করলে কি হয়, সেই জাতিভুক্ত যারা মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তারা একটা নিজেদের নির্বাচিত সরকার গঠন করার অধিকার পায়, তাই তো, সুযোগ পায়। এবং সেই সরকার গঠন হয় গণতান্ত্রিক উপায়েই। তাই জন স্টুয়ার্ট মিল গণতন্ত্র শাসন ব্যবস্থার সাফল্যের জন্য এই আত্মনিয়ন্ত্রণের অধিকারটিকে স্বীকার করেন। কেননা বহুজাতিক যে সমস্ত রাষ্ট্র আছে, যেমন আমাদের ভারত, সেখানে যারা সংখ্যালঘু জাতি আছে তারা কি সরকার গঠনের সুযোগ পাবে? উত্তর হলো না, কখনোই পাবে না। সেই জন্য অবশ্যই একটা জাতিরাষ্ট্র যখন থাকবে তখন সেই জাতির মানুষেরা কী করবে? সরকার গঠন করতে পারবে। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বা পক্ষে যুক্তি হচ্ছে, আমরা বলতে পারি জাতীয় গুণাবলীর বিকাশ। প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি থাকে, নিজস্ব ঐতিহ্য থাকে, প্রতিভা থাকে, ভাষা থাকে, ধর্ম থাকে, থাকতেই পারে। তো সেই জাতীয় গুণাবলী পরিপূর্ণভাবে বিকাশ কেবল জাতীয় সরকারের মাধ্যমে হতে পারবে। কিন্তু বহুজাতি রাষ্ট্র যদি থাকে, বহুজাতি ভিত্তিক রাষ্ট্র, সেখানে সংখ্যালঘু জাতিগুলির গুণাবিকাশ সঠিকভাবে কি হবে? কখনোই নয়। ফলে দীর্ঘদিন ধরে তারা উপেক্ষিত হতে থাকে এবং এর ফলে শান্তি, সংহতি, জাতির অগ্রগতি সেটা কিন্তু ব্যাহত হয়। কিন্তু যদি একটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তবে কিন্তু সেটার
হবে না, তাই না? তৃতীয়ত, সভ্যতার বিকাশে সহায়ক। এটাও একটা গুরুত্বপূর্ণ যুক্তি সপক্ষে। কি? প্রতিটি জাতি নিজস্ব রাষ্ট্র ও নিজস্ব সরকার যদি থাকে প্রত্যেকটা জাতির, তবে সেই জাতি নিঃসন্দেহে কী করবে? সভ্যতা, সংস্কৃতির বিভিন্ন দিককে উন্নত করতে পারবে। বিশ্বব্যাপী তাদের সভ্যতা, সংস্কৃতি, কালচার সব কিছু ছড়িয়ে পড়বে এবং একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তারা একটা সুন্দর স্টেবল জায়গায় উঠতে পারবে। ফলে প্রতিযোগিতার ফলে সর্বক্ষেত্রে কী হবে? বিশ্বে তাদের প্রগতি, তাদের অগ্রগতি, তাদের সাফল্য বৃদ্ধি পেতে থাকবে, তাই তো? সুতরাং সভ্যতার অগ্রগতির জন্য এবং বিশ্ব সংস্কৃতি সমৃদ্ধির জন্য কি দরকার? জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দরকার। আর কি রয়েছে? দেশপ্রেম জাগরণ। দেশপ্রেমের জাগরণ কিভাবে হয়? একটি রাষ্ট্রে কেবল একটি জাতি থাকলে অভ্যন্তরীণ সমস্ত বিবাদ এবং বিবাদের সম্ভাবনা কি হয়? কমে যায়, থাকে না। ফলে ওই জাতিভুক্ত জনগণের প্রত্যেকের নিজের দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারবে। কিন্তু বহুজাতিক রাষ্ট্রে সেটা কিন্তু হয় না, কেননা তারা পারস্পরিক বিরোধে কিন্তু লিপ্ত হয়ে যায়, তাই না? ফলে রাষ্ট্রের এবং রাষ্ট্রশক্তিটা কি হয়? দুর্বল হয়ে যায় ক্রমশ। আর কি রয়েছে? যুদ্ধের সম্ভাবনা কম। প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার যদি স্বীকার করে নেওয়া হয়, তবে জাতির মধ্যে যে পারস্পরিক বৈরিতা, যে দ্বন্দ্ব, সেটা কি হবে? কমে যাবে। ফলে সমগ্র বিশ্বে যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তি ঘটবে। তাই উড্রো উইলসন বলেন যে প্রতিটি জাতিকে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করা দরকার। যদি করা হয় তাহলে কি হবে? যুদ্ধের অন্যতম যে কারণ সেটাকে কি করা হবে? সমূলে একদম বিনাশ করে দেওয়া সম্ভব হবে। আর কি রয়েছে? সংখ্যালঘু সমস্যার সমাধান কিন্তু সম্ভব। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন এক বক্তব্যে বলেন, প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিশ্বজনীনভাবে মেনে নেওয়া দরকার। কেন? কারণ এর ফলে সংখ্যালঘু সমস্যার সমাধান হয়, তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে না, বৈরী ভাব থাকে না, পৃথিবী থেকে যুদ্ধের যে ভাব সেটাও কিন্তু অনেকাংশেই কমে যায়। এটা একটু ডবল টাইপ হয়ে গেছে, গণতন্ত্র সম্মত এটা একই জিনিস, ঠিক আছে? আর একটা আছে ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের সমন্বয়। একটি সরকার একটি মাত্র জাতি দ্বারা যদি নির্বাচিত হয়, তখন সেই সরকার বিপুলভাবে কী পাবে? গণসমর্থন পাবে, জনগণের সমর্থন লাভ করবে, স্বাভাবিক। সরকারের আইনগুলি কার প্রতি হবে? জনগণের তাদের স্বতঃস্ফূর্ত আনুগত্য প্রদর্শন করবে সে আইনের প্রতি, কারণ সেই আইনগুলি তাদের স্বাধীনতার রক্ষার প্রহরী রূপে কাজ করবে। এইভাবে কি হবে? এক জাতি সম্মিলিত রাষ্ট্রে সহজেই ব্যক্তি স্বাধীনতার সঙ্গে সরকারের অর্থাৎ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের মেলবন্ধন বা সমন্বয় করা সম্ভব হয়। এ হচ্ছে পক্ষে যুক্তি। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখান থেকে যেহেতু তোমাদের 4 মার্কসের প্রশ্ন আসবে একটা, তো 4 মার্কের জন্য যদি একসাথে দেয় সপক্ষে এবং বিপক্ষে, তাহলে তোমরা তিনটে করে পয়েন্ট লিখবে, ঠিক আছে? আর যদি বলে শুধু সপক্ষে যুক্তি দাও, সেক্ষেত্রে তোমার 4 মার্কে যেহেতু প্রশ্ন থাকবে 5টা মতো পয়েন্ট কিন্তু তোমরা মিনিমাম লেখার চেষ্টা করবে, ওকে? আর যদি 2 নম্বরের দেয় যে এমনি শর্ট কোয়েশ্চেন, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারে সপক্ষে যুক্তি দাও, শুধু এখানে 2টো পয়েন্ট উল্লেখ করে দেবে, তাহলেই হবে, ওকে? আচ্ছা, তারপর চলে আসছি বিপক্ষে যুক্তি, আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি। লর্ড অ্যাক্টন থেকে শুরু করে লর্ড কার্জন, ফ্রিডম্যান প্রমুখ রাষ্ট্রতাত্ত্বিক এরা জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে এটা ঠিক নয়, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার ঠিক নয় বলে তারা মনে করছেন। কি কি রয়েছে বিপক্ষে যুক্তি দেখে নিন। প্রথমত, অখণ্ডতার পরিপন্থী কি এই আত্মনিয়ন্ত্রণের অধিকার। এক জাতি এক রাষ্ট্র এই নীতি যদি স্বীকৃত হয়,
তাহলে পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলি বহু ভাগে বিভক্ত হয়ে ক্ষুদ্র 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 রাষ্ট্রে পরিণত হবে। এই সব ক্ষুদ্র রাষ্ট্র কী হবে? দুর্বল হয়ে যাবে, কখনো তারা আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে পারবে না। ফলে এরা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির শিকারে পরিণত কিন্তু হয়ে যাবে। তাই অবশ্যই এটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের কোনো দরকার নেই। যেমন আমাদের ভারতের কথাই বলি, ভারতে বহু জাতির মানুষ আছে। যদি এই নীতি বাস্তবায়িত হতো তাহলে ভারত কি এত বড় থাকতো? টুকরো 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 হয়ে যেত। কিংবা চীনের কথা আমরা বলতে পারি। 2 নম্বর, বাস্তবে প্রয়োগ অসম্ভব এবং অকাম্য, অর্থাৎ কোনো দিনই বাস্তব ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না। কারণ একক ভৌগোলিক পরিবেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একটা সুদীর্ঘকাল ধরে একত্রে বসবাস করার ফলে তাদের বিচ্ছিন্ন করা কি সম্ভব না, পসিবল না। জাতিগত বিভেদ পরিপ্রেক্ষিতে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়, কিন্তু ভারতে বহু এখনও মুসলিম জনগোষ্ঠীর মানুষ কিন্তু রয়েই গেছে, তাদেরকে কি আলাদা করা যাবে? করা যাবে না। আবার আমরা ব্রিটেন, সুইজারল্যান্ডের মতো দেশগুলির কথা বলতে পারি, সেগুলো যদি হয় তাহলে পৃথক পৃথক অনেক কিন্তু 3-4টে রাষ্ট্র কিন্তু উদ্ভব হবে। ওকে, উদ্বাস্তু সমস্যার সৃষ্টিকারী এই সমস্যা এটা, ঠিক আছে। বহুজাতি ভিত্তিক রাষ্ট্রগুলিকে জাতীয়তার ভিত্তিতে বিচ্ছেদ করা হলে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। জাতীয়তার ভিত্তিতে ভারত বিভাজনের ফলে বহু হিন্দু পরিবার উদ্বাস্তু হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কোথায় আসে? ভারতে আসে। এবং শিখ সম্প্রদায় আপনার পশ্চিম পাকিস্তান থেকে ভারতে আসে। আবার বেশ কিছু মুসলিম সম্প্রদায় উদ্বাস্তু হয়ে তারা কিন্তু চলে যায়। এরকমভাবে যেমন সিরিয়া থেকে বহু মানুষ চলে যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের গঠনের ফলে এটা কিন্তু হচ্ছে। উদ্বাস্তু সমস্যা একটা বিশাল বড় ফ্যাক্টর। তারপরে আত্মনিয়ন্ত্রণের দাবি কিন্তু সীমাহীন। অনেকে বলছে যে আত্মনিয়ন্ত্রণের দাবিটা সীমাহীন। এই নীতির ওপর ভিত্তি করে রাষ্ট্র পুনর্গঠনের কাজ যদি একবার শুরু হয় তাহলে তার দাবি বলতে হবে না, আমাকে বলে না না, আমার একটা জাতি আছে ছোট, আমাকেও একটা রাষ্ট্র করে দিতে হবে, আমাকেও করে দিতে হবে। এইভাবে কিন্তু দাবি আসতেই থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র জাতির। তার মানে কি? একটা শক্তিশালী জাতিকে শক্তিহীন কতটা টুকরো টুকরো খণ্ডে পরিণত ছাড়া করা আর কি, আর এটা কিছুই নয়। তাই লর্ড কার্জন একটা ভালো কথাই বলেছেন যে আত্মনিয়ন্ত্রণের অধিকার এমন একটি অস্ত্র যার 2 দিকে ধার আছে। কারণ এই নীতি যেমন একদিকে রাজনৈতিক চেতনা সম্পন্ন জাতিকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করছে, ঠিক আছে, অন্যদিকে তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকেও কিন্তু নষ্ট করে দিচ্ছে, বিনষ্ট করছে। তাছাড়াও আরও রয়েছে, যেমন আমি এখানে উল্লেখ করিনি অনেকগুলো, যেমন রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় ভৌগোলিক কারণে। এই নীতি যদি অনেকে গ্রহণযোগ্য বলে মনে করেন না, একটি ভৌগোলিক সীমার মধ্যে অনেক সময় একাধিক জাতি আর কি পাশাপাশি বসবাস করে থাকে। একটি জাতির জন্য পৃথক রাষ্ট্র সৃষ্টি করলে পারস্পরিকভাবে কী হবে? প্রাকৃতিক সম্পদের অসম বন্টন নিয়ে রাজনৈতিক অর্থনৈতিক সমস্যার কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও বহুজাতিক বা বহুজাতির শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু সম্ভব। বহুজাতির যে রাষ্ট্রগুলো রয়েছে, অর্থাৎ অনেকগুলো জাতি কিন্তু এক জায়গায় বসবাস করতে পারে। হ্যাঁ, তাদের মধ্যে সৌহার্দ্য সম্পন্ন কিন্তু নষ্ট করা সম্ভব নয়। যেমন একটি রাষ্ট্রে একাধিক জাতি যদি পরস্পর বিরোধী হয়, সংঘর্ষপূর্ণ হয়, তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিনষ্ট করতে পারে। এই সমস্ত যুক্তি কিন্তু চলবে না। কেন? উদাহরণ আমরা চীনের কথা বলতে পারি। চীনে বর্তমানে 56টি ক্ষুদ্র থেকে বৃহৎ জাতি কিন্তু বসবাস করে, কিন্তু তাদের মধ্যে কোনো রকম অশান্তি আছে, কোনো রকম বিরোধ আছে? নাই। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এটা কিন্তু একটা অবশ্যই অগণতান্ত্রিক নীতি। এক জাতি এক রাষ্ট্রনীতি তত্ত্বের সঙ্গে গণতন্ত্রের কোনো রকম সম্পর্ক নেই। বহুজাতি ভিত্তিক রাষ্ট্র যেমন সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত, হ্যাঁ, এই বহুজাতিক রাষ্ট্রে অধিবাসীরা
কোনো অংশেই কম গণতন্ত্র কিন্তু ভোগ করেন না। ওকে, খোদ আমেরিকাতে কিন্তু গণতন্ত্রের উদ্ভব, সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র আছে। সো এগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। অবশ্যই কোশ্চেন বুঝে অ্যান্সার লেখার সবাই চেষ্টা করবে, ঠিক আছে। 4 মার্কের যদি দেয় শুধু বিপক্ষে যুক্তি, তো অবশ্যই তোমরা 5টা অন্তত পয়েন্টগুলো মনে রাখবে, নিজেরাই কিন্তু লিখতে পারবে। ওকে, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে থাকছে তোমাদের জন্য জাতীয়তাবাদ নিয়ে, অর্থাৎ জাতীয়তাবাদ কি, এর পক্ষে বিপক্ষে যুক্তি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে জাতীয়তাবাদ নিয়ে এর পরের পর্বটা করব। সবাই ভালো থেকো, ঠিক আছে।